আসসালামু আলাইকুম। কান চেপে ধরতে পারেন, ছোট্ট করে আস্তে করে একটা গালি দেবো, খুব লম্বা না, খারাপ না। বুকাসুদা। বুকাসুদা কেন বলছি? সাদিক কায়েমের বিয়ে, যেটা সম্প্রতি পুরো বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে, সেইটা নিয়ে মূল অনুষ্ঠানের ভিতরে ঢোকার আগে, মূল কথা বলার আগে বুকাসুদা কাদের বললাম, কেন বললাম? ওরা প্রশ্ন করেছে, সাদিক কায়েম ঢাকা ভার্সিটির ছাত্র মাত্র, তো এত টাকা খরচ করেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের টাকা পেল কোথায়? তাহলে কত বড় মূর্খ বুকাচোদা হইলে এই প্রশ্ন আসে। আমি ওদের বলি যে, তোদের বাপেরা যখন তোর মাকে বিয়ে করে আনতে গেছিল তোর নানা বাড়ি, সেই অনুষ্ঠানের খরচ কি তোর দাদাই দিছিল না তোর বাপে দিছিল, নাকি তোর নানায় অনুষ্ঠানের খরচ দিছিল? সেইটা খোঁজ নিয়ে আস আগে। শালার পুত্তুর বলা যাবে না, কারণ কি এদের এইসব ছোটোখাটো গালি গায়ে লাগে না। এরা নাকি হাদির যত কথা, যত কিছু, সব কিছুর ভিতরে শুধু সাওয়া আর কাউয়া এই ছাড়া বলে আর কিচ্ছু পায় নাই। তো তাদেরকে আমি কি বলে গালি দিয়ে ওই মানে ভাল্লুকের সুরসুরি দিলে কতদিন পরে নাকি সেই সুরসুরি সে অনুভূত হয়, এদের কি বলে গালি দিলে সেই গালিটারে গালি মনে করবে এবং সেইভাবে একটু নড়ে সরে সতর্ক হবে যে গালি গালার জন্য আর না দেয়। অবস্থাটা কোথায়? এই জন্য আগে ওই ছোট্ট করে একটু গালি দিয়ে নিলাম। এখন সাদিক কায়েমের শ্বশুর আয়ুব আলী ফরাজি, কুমিল্লা কুড়িগ্রামের লোক, তার বিবাহ পড়িয়েছিলেন জামাতের তৎকালীন আমির মৌলানা নিজামী সাহেব। তার মেয়ের বিয়ে এবং তার জামাতার বিয়ের অনুষ্ঠানের সেই আকদ বা বিবাহ কার্য সম্পাদন করলেন বর্তমান সময়ের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তো লেভেলটা দেখেও তো বোঝা যায়। আর ফরাজি সাহেব কোন লেভেলের লোক, কিসের কিসের সাথে যুক্ত আছে, তার এক মাসের যে আয়, সেই টাকা খরচ করবার জায়গা আছে বাংলাদেশে? সে যে গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর, নিজের শেয়ার, নিজের চাকরি সব মিলে এই জায়গাটা। আর আতিকা নিজেও একজন ডাক্তার, সে হয়তো তার পয়সা খরচ করবে না, কারণ তার বাবা মেয়ের পয়সা খরচ করে মেয়ের বিয়ে দেবেন। এটা আমাদের লেভেলের মানুষ, আমরাও যদি মেয়ের কিছু গচ্ছিত থাকে বলি, বাবাটা রেখে দাও, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। মেয়ের পয়সা ভেঙে মেয়েকে বিয়ে দেওয়ার মতো ফরাজি সাহেবরা না। আমি ফরাজি সাহেবের জীবন বৃত্তান্ত অনেকক্ষণ ধরে ঘেটেছি। তারা যে লেভেল, যে অর্থশালী, অর্থবিত্তের মালিক, ঢাকায় তাদের যে উপস্থিতি, তাদের যে লেভেলে আনাগোনা, সেই লেভেলটার যারা কথা বলে, তো তার আন্ডারে যেসব ছোটোখাটো প্রতিষ্ঠানও আছে যেগুলো চালায়, ওগুলোর কেউ গেটম্যান বা তার গাড়ির ড্রাইভারও হওয়ার যোগ্যতা না, হয়তো গেট টেট খুলে দিতে পারে বা বাজারের থলে টলে টানার মতো এই ধরনের কোনো কিছু, অথবা তার বাসার যে কাজের লোক তার পাইক পিয়াদার সম মূল্যায়ন হতে পারে, এটুকুই। কারণ তাদের প্রশ্ন এবং তাদের যে কথাবার্তা শুনে তাদের আভিজাত্য সম্বন্ধে যেটুকু ধারণা আসলো, এর চাইতে আর আমি তাদেরকে নিয়ে কি কত বড় ভাবতে পারি। তো যাক, মূল আলোচনাটা হলো ওই বাংলাদেশের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগবিহীন বাংলাদেশে রাজাকারের বিয়েটা কেমন হলো, কারা সেখানে উপস্থিত হলেন, কেমন জাঁকজমকপূর্ণর অন্তরালে কি কি অনুভূত হলো, কি কি তারা দেখানোর চেষ্টা করলেন। প্রথমটা আঘাতটা, ঘাটা কোথায় দেখেন, পরবর্তীতে আমি আসছি। তারা যে মূল অনুষ্ঠানটা করেছে, শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশনাল যে এবার তৈরি করেছে তারা, কনভেনশনাল সেন্টার, তার ভিতরে তারা কোথায় ঠিক কমাটা মেরে দিয়েছে, তাদের কমার পদক্ষেপটা কোথায়? অর্থাৎ
জুলাই আগস্টের প্রথম শহীদকে তারা তাদের স্মরণে কিভাবে ধারণ করেছে তাদের অস্তিত্বের ভিতরে অনুভূত করুন, অনুভব করুন। আপনাদের চিন্তা ভাবনার ভিতরে আসে কিনা, আনতেই সক্ষম হতেন কিনা আপনারা, যে কেউ হলেই। দ্বিতীয়ত, বিবাহ কার্য সম্পাদন করার পরে তখনই তারা ওই অবস্থায় উঠে হাদির কবর জিয়ারত করেছে। এটা চারটিখানি কথা নয়, এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কে শিবির, কে এনসিপি, বিয়ের ওই অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপস্থিতি, এনসিপির পুরা লেভেলটা ওই অনুষ্ঠানে উপস্থিতি, এবং তাদের মুখে যে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত, উৎসব মুখর, তারুণ্যের একাকিত্ব একাকার হয়ে যে বিজয় উৎসব, তারা যে সকল সময়টা জুড়ে এবং তারা ওখানে উপস্থিত সকল মানুষকে বিনোদনের মধ্যে, স্লোগানের মধ্যে তাদের যে ভাবাবেগকে একাকার করে তুলেছে, পুরা বাংলাদেশকে তারা যেন একটি কেন্দ্রের ভিতরে নিয়ে সমারোহ ঘটিয়েছে। এটা কোন ধরনের দূরদর্শিতার পরিচয় দেয়, কোন ধরনের মেধা ওইখানে প্রয়োগ হয়েছে তা কি অনুমেয় হয় আপনাদের? ওখানে উপস্থিত ছিলেন সবাই, ধন্যাঢ্য ব্যবসায়ী, বিদেশি অনেক রাষ্ট্রদূত, সৌদি থেকে শুরু করে অস্ট্রেলিয়া, বিদেশি সব, ফ্রান্সের বড় বড় রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। ধর্নাঢ্য ব্যবসায়ী, বরেণ্য ব্যক্তিবর্গ ওখানে উপস্থিত ছিলেন। সমালোচনায় যেন না করেন সেই জন্য বিএনপি থেকেও উচ্চমানের 2 সদস্যের, মেয়রের সালাম সাহেব, প্রতিমন্ত্রী ইশরাক সাহেব, এই ইশরাক সাহেবকে সাদেক হোসেন খোকার ছেলে বললে তো হবে না, ওটা তো সহজ পরিচয়, ওটা সবাই জানে। বাকি আরও পরিচয় আছে না? শেখ হাসিনার সবথেকে ঠোঁটে লেগে থাকতো জিয়া পরিবারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণা, গালি গালাজ, এমন ধরনের শব্দ নেই যে শব্দ ব্যবহার করে এই পরিবারটিকে অপমান করার চেষ্টা না করেছেন। জিয়া থেকে শুরু করে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে এমন কোনো উচ্চ বাচ্য, এমন কোনো বাজে শব্দ নেই শেখ হাসিনা ব্যবহার করে তাদেরকে অপমান করার চেষ্টা করেনি। তার থেকেও 7 ডিগ্রি উপরে এই এরশাদ, উঠতে বসতে জামাত ইসলাম এবং উঠতে বসতে শিবিরদেরকে রাজাকার আখ্যায়িত করতে তার ঠোঁটের মাথায় যেন সবসময় রাজাকার মধুর মতো মধুশ্রুতি হয়ে লেগে থাকে 2 ঠোঁটে। কিন্তু যখন তিনি এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সাদিক কায়েম তার সাথে করে নিয়ে যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন, তাদের যে তারুণ্যের যে সমারোহ, এর ভিতরে ইশরাককে আলাদা করে দেখার মতো কোনো তার অ্যাটিটিউড, মুখাকৃতিতে ধরা পড়েনি। বরঞ্চ আমার মনে হয়েছে ওই সংসদে গিয়ে বিএনপির যেখানে তিনি বসেন, সব বুড়া বয়সী, আধা বয়সী, আধা প্লাস বয়সী, তাদের ভিতরে ওই ছোট্ট শিশু যে চেয়ারটাতে বসে থাকেন, আমি দেখে আর মনে মনে এটাই ভাবি যে এখনও দেখা যায় গ্রামের মাঠে, গ্রামগঞ্জে বা শহরেও কোনো খেলা হলে জনতার ভিড়ে ছোট বাচ্চাদেরকে যে বাবারা হাত ধরে নিয়ে যায়, তাদের দেখাবার জন্য ঘাড়ে তুলে নেয়, ঘাড়ে তুলে উঁচু করে তার সন্তানকে ওই মাঠের খেলা দেখায়। আমারও কেন জানি মনে হয় এই মাঝ বয়সী, মধ্যবয়সী, বৃদ্ধাদের ঘাড়ে চড়ে ইশরাক সংসদ ভবনে তো তাকিয়ে তাকিয়ে দেখেন যে আমি কোথায় এসে বসছি, ওখানে কি হচ্ছে, কি খেলা হচ্ছে। তার চোখ থাকে বিহলুল, পলকহীন, ওই নূরের মতো। নূর একটি প্রশ্ন উপস্থাপন করতে গিয়ে আপনার স্পিকার সাহেব, হাফিজ সাহেব তাকে যেভাবে বলছে এবং সে তখন হতবিহুল হয়ে পড়েছে, কি বলবে, কোন জায়গা থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ হবে, তার হাতের কাগজই পড়ে যাচ্ছে। তো ইশরাককে দেখে আমার ওই ধরনেরই করুণা হয়, মায়া হয়। তো সেই ইশরাক সেই রাজাকারের বিয়েতে উপবিষ্ট হলেন এবং সাদেক কায়েম কতটা ব্রিলিয়ান, জিনিয়াস ছেলেপেলেগুলাইরা নিজে ইশরাককে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার বিয়ের মঞ্চে টেনে তুলে সেখানে সেলফি বা ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছেন। এখন এই জায়গাটাতে বিএনপির কোনো ছেলের
বিয়ের কথা চিন্তা করি, দেখুন ভাই, ইশরাকও তো মাত্র কয়েক মাস আগে বিয়ে করলো, মনে হয় মাস খানেক বা মাস দেড়েক দুই আগে। কয়জন মানুষ সেখানে গিয়েছিল বা কতটুকুন জাঁকজমকপূর্ণ অবস্থান ছিল, বা সেইখানে যদি আজকে সাদিক কায়েম যেতেন, তাকে আদতে কি ওখানে ঢুকতে দিতেন, বা তার সশরীরে পোশাক পরিচ্ছদকে ভালো রেখে ময়লাহীন রেখে ফিরে আসতে পারতেন কিনা। কিন্তু বিএনপির যারা গিয়েছিলেন তারা কতটুকুন সম্মান বোধ করে এসেছেন, সম্মান বোধিত হয়ে এসেছেন, সেটা কি তারা চিন্তা ভাবনার ভিতরে নেবেন? সম্ভব না, আদতেও না। এটা পরশ্রী কাতরতা, বিএনপির যে পরশ্রী কাতরতা রয়ে গেছে ভিতরে, যে হিংসাত্মক মনোভাব রয়ে গেছে, পদে পদে জায়গায় জায়গায় তারা সেটা প্রকাশ করে গেছে, তারা সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আরও কেউ যদি বিএনপির থেকে যেত, পার্থর মেয়ের বিয়েতে সরাসরি তারেক রহমান সাহেব গিয়েছেন। আমি জানি না সাদিক কায়েম তাকে বিবাহের কার্ড দিয়েছিলেন কিনা, অন্তত তারেক রহমানকে দিক আর না দিক, জায়মাকে দেওয়া উচিত ছিল। তাদের সমসাময়িকী জেনজি, শিক্ষিত স্মার্ট একজন মেয়ে, তিনি রাজনীতির এখনও তো অঙ্গনে আসেননি, কোনো পরিচিত রাজনীতির পদ পদবিতে যাননি, পারিবারিক হিসাবে তাকে অন্তত অভ্যর্থনা দিলে তিনি যদি যেতেন, আমার মনে হয় আরও 16 কলায় পূর্ণ হতো। বিতর্ক বিএনপিরাই করতে হয়তো, অথবা যেতে দেননি, এর পিছনে কি আছে আরও পরে বের হবে, যখন আমরা জানতে পারবো যে সাদিক কায়েমের দাওয়াতের কার্ড কোন পর্যন্ত, কাদের মাধ্যম পর্যন্ত থেমে গিয়েছিল। প্রাইম মিনিস্টার, স্পিকার সাহেব বা আরও কেউ পর্যন্ত কি বাড়ার সুযোগ ছিল কিনা, বা এই মার্জিন লাইন টেনে দিয়েই বলা হয়েছিল এর উপরে যেন না যায়। কিন্তু সর্বা সবাই উপস্থিত ছিলেন, এবং সেই বিয়েটি যে পরিবেশে যে সময়ে অনুষ্ঠিত হলো, সেই জুলাই আগস্টের পুরা সেই আন্দোলন, অভ্যুত্থান বা বিপ্লবের যে চিত্র, সেই চিত্রটি রিনিউ হয়ে গেল, একেবারে আরও একটি ডেমনস্ট্রেশন হয়ে গেল, আর একটি পুনর্মিলন সেই জুলাই আগস্টের, সেই ঢাকার যে আন্দোলনমুখী যে যুবকদের, যে তারুণ্যের যৌথ শক্তির যে প্রদর্শনী বিয়ের ভিতরে, সেটা সুপ্ত না, একেবারে দীপ্ত আকারে প্রজ্বলিত হয়ে ভেসে উঠেছে। অনেকগুলো সিগন্যাল আছে এর ভিতরে, যদি কেউ এই সিগন্যালগুলো বুঝে থেকে থাকেন। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কোন প্রজন্ম আমাদের রাজনীতির মাঠে আসছেন, কোন প্রজন্ম কোন দর্শন নিয়ে রাজনীতির অঙ্গনে তাদের পদচারণা প্রজ্বলিত করতে চাচ্ছেন, পার্শ্ববর্তী দেশের জন্য যে সংকেত, এরা কি বাংলাদেশের ইয়থ জেনারেশনের যুবক যে সঙ্গ, যুবকদের যে একেবারে দৌরাত্ম্য, তারুণ্যের যে উল্লসিত বিচরণভূমি, এই বিচরণভূমি রক্ত তাদের কাছে কতটা তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার, জুলাই আগস্টে তারা সেটা প্রমাণ করে গেছে। এবং ভবিষ্যতেও তারা মৃত্যুর জন্য কতটা উদ্গ্রীব, কতটা পুলকিত হয়ে অপেক্ষা করছে, মাতৃভূমির যে স্বকীয়তা, সার্বভৌমত্বের রক্ষার্থে, যদি কেউ বুঝে থাকেন, এর ভিতরে অনেক কিছু অন্তর্নিহিত আছে। যদি বুঝবার ক্ষমতা থাকে, সে বুঝে নিতে পারবেন। আমি যতটুকুন দেখেছি, বুঝেছি, এই একাকিত্বের সাথে এই তারুণ্যকে মানসিকভাবে জয় করে নেবার মতো বিএনপির বড় একটি সুযোগ ছিল। বিএনপির তরুণ সমাজ, ছাত্র সমাজ হোক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের একটি অংশ তাদের সাথে থাকলে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তারেক রহমান ঢাকা ভার্সিটিতে গিয়ে যে একটি জায়গা, যে একটি ছায়া সেখানে রেখে এসেছেন, ছায়াকে অনুসরণ করবে অনেক সময়, অনেক দিন, অনেক যুবক তাকে প্রাণে ধারণ করবেন। তার ওই উপস্থিতির মুহূর্তটা, কোথাও কোথাও যেতে হয় মান অভিমান ভুলে,
কিছুটা হলেও অবস্থানের পরিবর্তন ঘটিয়ে যদি সেখানে বড় ধরনের কিছু পাওয়ার সুযোগ থাকে, এইসব জায়গাগুলো পাওয়ার সুযোগ। আমাদের ইয়াং জেনারেশনরা বিএনপি করুক, বিএনপিতে থাক, কিন্তু ওই ইয়াং জেনারেশনের সাথে তাদের মতের একটি জায়গা, একটি অবস্থান কেন সমন্বয়ের জায়গায় পৌঁছাবে না? কেন সমস্ত জায়গাতেই বিভাজন রাখতে হবে? এই যে মানসিকতা তৈরি করা, পাশাপাশি বসার, পাশাপাশি থাকার, আনন্দর মুহূর্তকে ভাগ করে নেওয়ার, এবং এই আনন্দর মুহূর্তকে ভাগ করে নেওয়ায় দুর্দিনে এই ভাগ করে নেওয়ার অংশই হয়তো পাশে আর একজনের উপস্থিতি অনুভব করা সম্ভব হয়। বিএনপির জন্য হোক, জামাতের জন্যই হোক, দেশের জন্য যদি কখনো কোনো প্রয়োজন হয়, তাহলে এই যুব সমাজ পাশাপাশি থেকেই তো যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য। কিন্তু যদি বিভাজনের জায়গা থেকে যায়, তাহলে কী হবে? সর্বক্ষেত্রে তো বিভাজন মানসিক দূরত্বকে বাড়াই ছাড়া কমাবে না। হ্যাঁ, আমি যেটা শিরোনামে বলতে চেষ্টা করেছি, মুক্তিযোদ্ধার চেতনাবিহীন, আওয়ামী লীগবিহীন, আওয়ামী লীগের বাইরে এসে বাংলাদেশের রাজাকারদের বিয়ে। বিএনপি বলে যে আমরা আন্দোলনে ছিলাম। যদি আন্দোলনের থেকেই থাকেন, তাহলে তো ওই স্লোগান তারাও দিয়েছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানের কণ্ঠধ্বনি তো তাদের কণ্ঠ থেকে উদ্ভাসিত হয়েছে, তাদের কণ্ঠ থেকেও সেটা উদ্গ্রীব হয়েছে। তো সেই রাজাকারের বিয়েতে এখন কেন পিছুইয়ে, এখন কেন পায়ে পা মিলিয়ে, কদমে কদম মিলিয়ে, হাতে হাত রেখে মানব বৈশ্য তৈরি করতে এখন কেন বিভেদের সৃষ্টি? এ কি বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাব, নাকি এটা প্রতিহিংসামূলক? যে ওইখানে যে জনতার উপস্থিতি হবে, ওইখানে যে একটি পরিবেশ, আবেগঘন পরিবেশ, আন্দোলন ঘন পরিবেশ, যুব সমাজের যে উদ্বলিত কণ্ঠস্বর উচ্চারিত হবে, সেখানে যদি আমরা গিয়ে ওইখানকার পার্টিসিপেশনে আরও বেশি জাঁকজমকপূর্ণ হয়, আরও বেশি মানুষের সমাগম ঘটিয়ে সারা বিশ্বকে যদি দেখানো হয়, তাহলে হয়তো শিবিরেরই জয় জয়কার হবে, শিবিরেরই নাম আরও বেশি করে ছড়াবে, যেটা শিবিরেরই একত্ববোধ বা একত্রতা করার প্রয়াস মাত্র। সেখানে বিএনপিকে হয়তো ছোট করে দেখা হবে, খাটো করে দেখা হবে, কিন্তু না, তাদের উপস্থিতি হলে তো মিডিয়াতে আসতো, সমন্বিত উল্লাসে তাদের অংশ মিডিয়াতে আসতো, সামাজিক মিডিয়াতে যেত, তাদের প্রিন্ট মিডিয়ায় নিতে পারতো, তারা তাদের ইলেকট্রিক মিডিয়ায় নিতে পারতো, সব জায়গাতে কাভারেজ হইতো, সমস্যা তো নেই, সবাই দেখতো যে অন্তত আনন্দ ঘন মুহূর্তটির সময় পুরা বাংলাদেশ আমরা একত্রিত আছি। এই যে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে পিছিয়ে থাকা বিএনপির কিছু কিছু জায়গায় যে একঘেয়েমি, তারা কারোর ভালোটা যেমন দেখতে পারে না, তাদের রাজনীতির ভিতরে অন্য কারোর উপস্থিতি বা অন্য কাউকে সম্মান দেওয়ার জায়গাটাও তারা তৈরি করতে পারে না বা চিন্তায় আনে না। তার সবচেয়ে বড় বহিঃপ্রকাশই হচ্ছেন আপসীন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার স্মৃতিপদক 2026 যে বন্টন হয়েছে, যাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তারা কারা, এ নিয়ে আমি ব্যাপকভাবে, খুব কঠোরভাবে ভিডিও তৈরি করে প্রচার করেছিলাম। এইসব জায়গাগুলোতেই বিএনপি পিছিয়ে থাকার যে মনোভাব, এই কুসংস্কার থেকে বিএনপির আরও লেবারেল হইতে হবে। শিখার যদি কারোর কাছ থেকে থাকে, শিখতে হবে, শিখতে তো কোনো অপরাধ নাই, কিন্তু নিজের অপারগতা বা অজ্ঞতাকে বিশেষত্বহীন করে তোলা, এটা আর এক ধরনের বড় লজ্জার ভিতরে নিমজ্জিত হতে হয়, ফেলে দেয়। লজ্জাবোধ আরও বেশি আঁকড়ে ধরে নিজেকে জড়তার ভিতরে একেবারে চেপে ধরে রাখে, কণ্ঠরোধ করে ফেলে। এই জায়গা থেকে উন্মুক্ত হয়ে সবার সাথে, সর্বক্ষেত্রে নয়, যার যার রাজনৈতিক প্রোগ্রাম থাকবে আলাদা, রাজনৈতিক দর্শন আলাদা, কিন্তু তারুণ্যের যে সমারোহ ঘটানোর একটি ক্ষেত্র, মাঠ, সেখানে সবার উপস্থিতি দেশের একাত্মবোধকে, সম্মানকে আরও উচ্চতরে যেমন নিয়ে যায়, ঠিক তেমনি ওই রাজনৈতিক দল নিয়ে অন্য একটি রাজনৈতিক দলও আরও প্রশংসায় উন্মাদনা সৃষ্টি করে, এবং মানুষ, জনগণ সেটা নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করতে শেখে, বোঝে। ইয়াং জেনারেশনকে আপনারা যতটাই চেপে রাখেন,
দাবিয়ে রাখার চেষ্টা করেন, ওই এক ঘরে করে রেখে আপনি দল গঠন করে উঠে যাবেন, সেটা সম্ভব নয়। এখনও তো দেখছি যে সব জায়গায় ছাত্র দলের কমিটির জন্য কাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, কাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে, এখনও তো সেই জড়তার ভিতরেই। খুঁজে বের করবার মানুষের অভাব, দুর্ভিক্ষ। বিএনপির নেতৃত্বে নূতন নেতৃত্ব খুঁজে আনার জন্য যাদেরকে সিলেকশন করা হচ্ছে, এদেরই বড় দর্শনের বড় দুর্ভিক্ষ চলছে। এদের অন্তর্দৃষ্টি হিংসা, অহংকার, কার্বন দিয়ে এমনভাবে ঢাকা যে দৃষ্টি শক্তি সীমিত হয়ে সীমাবদ্ধতার ভিতরে আঁকড়ে আছে। আষ্টে পৃষ্ঠে এমন একটি অদৃশ্য ছায়ার ভিতরে, অন্ধকারের ভিতরে নির্লিপ্ত হয়ে দিকে দিকে জ্বলছে। সেখান থেকে যদি বিএনপি উঠে না আসতে পারে, আগামী যে তারুণ্যের সংকট বিএনপিতে আসবে, সেই ঝড় সামলানো বিএনপির অনেক কঠিন। বিদেশিরা কতবার শেল্টার দিবে, বিদেশিরা কতবার চুক্তির মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় আনবে। জনগণ তো সব এখন জানে, বুঝতে শিখছে, কথা বলতে শিখছে। থাকবে, বিদেশি শক্তি থাকবে, কিন্তু বিদেশিরাও এক সময় যখন বুঝবে এদেশের মানুষ মরতে শিখে গেছে, কেউ মারতে আসবে না এদেশে, মোটিভ চেঞ্জ করতে চাবে, সেই মোটিভ চেঞ্জ করার মতো নিজেদেরা কতটুকু প্রস্তুত হচ্ছেন, এই জায়গাগুলো ভাবতে হবে। সাদিক কায়েম কত টাকা খরচ করলে এত টাকা পেল কোথায়, এর থেকে বের হয়ে এসে সাদিক কায়েমের যে রাজনৈতিক দর্শন বা কেন তার এত জনপ্রিয়তা, এইটাকে অনুকরণ করবার জন্য বুঝবার মতো ছাত্র রাজনীতির যে ছাত্র দলের কোনো দূরদর্শী জ্ঞানী কোনো ছেলে আছে কিনা, সেটা খুঁজে বের করতে হবে। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে, ব্যথা পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আমি বলছি, যেখানে যার কাছ থেকে যে পর্যায়ে যে পরিস্থিতিতে শেখার প্রয়োজন, সেখান থেকে জ্ঞান সংগ্রহ করতে হবে। জ্ঞান পুস্তকে থাকে, সার্টিফিকেট ভিত্তিক। বিএনপির সেই সার্টিফিকেট ভিত্তিক অনেকেই আছেন, কিন্তু সেই জ্ঞানকে অবলম্বন করে যে জ্ঞানের দিগন্তে পদচারণা, মহাজ্ঞানের সন্ধানে যে সমুদ্র অভিমুখে মহাযাত্রা, সেখানে কতজন আছে? তাদেরকে সামনে আনুন, তাদেরকে পরিচয় করিয়ে দিন আমাদের সাথে। আমরা ভেবে দেখি পয়সার মোহে রাজনীতি করে নাকি রাষ্ট্রের মোহে রাজনীতি করে। তখন আবার নতুন ভিডিও তৈরি করব। আসসালামু আলাইকুম।